আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই বিষয় সম্পর্কে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে। মানুষ বিভিন্নভাবে গাছেদের ওপর নির্ভর করে, যেমন খাবারের জন্য চাল, আটা, শাকসবজি ইত্যাদি সবই উদ্ভিদ বা গাছ থেকে পাওয়া যায়। ঘরবাড়ি বা আসবাব তৈরিতে ঘরের কাঠের আসবাব, ঘরের চাল ছাওয়া ইত্যাদি তৈরি করতে গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। জামা কাপড় প্রস্তুতির জন্য শিমুল, পাট, কার্পাস ইত্যাদি থেকে যে তন্তু পাওয়া যায় সে থেকে সুতো, আর সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয়। অন্যান্য জিনিসের জন্য ওষুধের জন্য গাছের বিভিন্ন অংশ ব্যবহার করি, যেমন কালিমেঘের পাতা, সর্পগন্ধার মূল। এরপরে রয়েছে প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে। প্রাণীরা খাবারের জন্য মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদিকে খাবার রূপে গ্রহণ করে। মানুষ রান্না করে খেলেও গরু, ছাগল ইত্যাদি সরাসরি তা খায়। বাসা তৈরি করার জন্য কাক, টিয়া, কাঠবিড়ালি ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রাণী গাছের উপরেই বাসা তৈরি করে থাকে। পরের প্রশ্ন, প্রাণী থেকে পায় এমন খাবারের উদাহরণ দাও। গরু বা ছাগলের দুধ বা মুরগির মাংস ইত্যাদি। গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? গাজরের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আদার কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। চালতার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? চালতার বীচি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। কুমড়োর কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? কুমড়োর ফুল, ফল, কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। গাছে বাস করে কিন্তু বাসা বানাতে পারে না এমন একটা প্রাণীর উদাহরণ দাও। বাদুড়। লাল পিঁপড়ে কিভাবে বাসা বানায়? লাল পিঁপড়ে যে কোনো চওড়া বা গোল পাতাওয়ালা গাছের পাতা মুড়ে সেগুলোকে জোড়া লাগিয়ে বাসা বানাতে পারে। তারপরে কোশ্চেন হচ্ছে, কোন গাছের কোন অংশ দিয়ে হাত পাখা তৈরি হয়? তাল গাছের পাতা দিয়ে হাত পাখা তৈরি হয়। তন্তু কাকে বলে? সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে গঠিত থাকে তন্তু বলা হয়। যেমন কাপড় তৈরি হয় সুতো, সেখান থেকে তৈরি হয় তন্তু। তন্তু থেকে সুতো, সুতো থেকে কাপড়। তন্তু দিয়ে কী তৈরি হয়? তন্তু দিয়ে দড়ি তৈরি হয়। তুলো গাছের আরেক নাম হচ্ছে কার্পাস। সুতির জামা তৈরি হয় তন্তু দিয়ে। কোন কোন গাছ থেকে তন্তু পাওয়া যায়? শিমুল, কার্পাস, পাট, নারকেল ইত্যাদি থেকে। রজন কোন গাছ থেকে পাওয়া যায়? কাজ কি? রজন পাওয়া যায় পাইন বা শাল গাছে থেকে। এর কাজ হলো কাঠ পালিশ করতে রজন ব্যবহার করা হয়। এরপরে রয়েছে রাবার পাওয়া যায় কোন গাছ থেকে? এর কাজ কি? রাবার পাওয়া যায় রাবার গাছ থেকে। এর কাজ হচ্ছে রাবার দিয়ে গাড়ির টায়ার, পেন্সিলের দাগ মোছার ইরেজার ইত্যাদি আমরা তৈরি করতে পারি। পেন্সিলের দাগ মোছার ইরেজার কী দিয়ে তৈরি হয়? রাবার দিয়ে। কুইনাইন কী থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি। পরের কোশ্চেন হচ্ছে, ম্যালেরিয়া রোগের অ্যান্টিবায়োটিক ওষুধ কী থেকে তৈরি হয়? ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে। গাছেরা খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে? দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাছেরা খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস বাতাসে ত্যাগ করে। পরাগ মিলন কাকে বলে? দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাকৃতিকভাবে কিংবা কোনো পতঙ্গের গায়ে লেগে ফুলের পরাগরেণু যখন এক ফুল থেকে আরেক ফুলে এসে পড়ে সেই প্রক্রিয়াকে বলা হয় পরাগ মিলন। পরের কোশ্চেন হচ্ছে, বাদুড় কিভাবে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে? দেখো, বাদুড় বীজের ফলগুলো হজম করতে পারে না, ওই ফলগুলো তার মলের সঙ্গে বেরিয়ে যায়। এইভাবে বিভিন্ন প্রাণীর মলত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে, আর একসময় ওই বীজগুলো থেকে চারা গাছ জন্মায়। গাছটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে দূরে গাছের ফল আর বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বনবিড়াল আর শিয়াল কিভাবে ফল ও বীজের বংশবিস্তারে সাহায্য করে? দেখো, চোরাকাটা নামক ফলগুলি বনবিড়াল ইত্যাদি
সহ প্রাণীর গায়ে লেগে যায়, পরে ওই ফলগুলি প্রাণীদের শরীর থেকে খসে বিভিন্ন জায়গায় পড়ে এবং ফল থেকে বীজ এবং বীজ থেকে বংশবিস্তার শুরু হয়। ধান খেতে অ্যাজোলা চাষ হয় কেন? ধান খেতে অ্যাজোলা পানা চাষ করলে জমিতে আর সার দিতে হয় না। আসলে এগুলি এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে অ্যাজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর অ্যাজোলা তার পাতার মধ্যে ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এদের দুজনের বোঝাপড়ার ফলে সুতরাং দুজনেই উপকার হয়। মিথজীবিতা কাকে বলে? দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। প্রকৃতিতে এক ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্য করে বেঁচে থাকতে পারে, সেটাই হলো মিথজীবিতা। হানিডিউ কি? জাবপোকার গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হচ্ছে হানিডিউ। সাগর কুসুম ও ক্লাউন মাছ কিভাবে একে অপরের সাহায্য করে? ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। যে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুম খাবারের পড়ে থাকা অংশকে ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছ তাড়া করে আসা প্রাণী সাগর কুসুমের শিকার হয়। আবার দেখো পরে কোশ্চেন, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া কিভাবে একে অপরকে উপকার করে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা। সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে প্রাকৃতিক সামুদ্রিক প্রাণীর খোলসে, আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বয়ে নিয়ে যায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়াকে ডেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কাঁটার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে, আর সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজ গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। মাংসাশী প্রাণী কাদের বলে? দেখো, যে সকল প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের মাংসাশী বলে, যেমন বাঘ, সিংহ ইত্যাদি। তৃণভোজী কাদের বলে? দেখো, যে সকল প্রাণীরা লতা পাতা, ঘাস, ফুল, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে, যেমন হরিণ, গরু, ছাগল। পরজীবী প্রাণী বলতে কি বোঝো? যেসব প্রাণীরা অন্য প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী প্রাণী বলে, যেমন হচ্ছে উকুন। একটি বহি পরজীবীর উদাহরণ দাও। উকুন একটি বহি পরজীবী। একটি অন্তঃপরজীবী উদাহরণ দাও। কৃমি একটি অন্তঃপরজীবী। যক্ষ্মা রোগের জীবাণু কোন অঙ্গে বাসা বাঁধে? যক্ষ্মা রোগের জীবাণু ফুসফুস, হাড় ইত্যাদি অঙ্গে বাসা বাঁধে। ম্যালেরিয়ার জীবাণু কোন অঙ্গে বাসা বাঁধে? ম্যালেরিয়ার জীবাণু যকৃৎ, লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে। অমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে? অমাশয়ের জীবাণু অন্ত্রে বাসা বাঁধে। সিল্ক কোথেকে পাওয়া যায়? সিল্ক রেশম মদ থেকে পাওয়া যায়। কড, হাঙর, যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ আর ভিটামিন ডি পাওয়া যায়। পরিবেশ পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম লেখো, শকুন ও কাক। পরে কোশ্চেন হচ্ছে, হাল বলদের থেকে ট্রাক্টর ব্যবহার সুবিধাজনক কেন? দেখো, হাল বলদের সাহায্যে লাঙল চষার সময় চাষির পরিশ্রম হতো অনেক। একটানা অনেকক্ষণ চাষ করতে পারতো না, তাছাড়া অনেক সময় লেগে যেত। ট্রাক্টরের ব্যবহারে কাজ অনেক সহজ হয়ে উঠেছে। একটানা অনেক চাষ করা যায় এবং বিশ্রামের প্রয়োজন কম হয়। একটানা অনেক চাষ করা যায় এবং বিশ্রামের প্রয়োজন অনেক কম হয়। পরের কোশ্চেন হচ্ছে, দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া লাগে? ল্যাক্টোব্যাসিলাস। কিভাবে দুধ থেকে দইয়ে পরিণত হয়? দেখো, দুধের মধ্যে দইয়ের সাজা মিশিয়ে রাখতে হয়, স্যার, যার মধ্যে থাকে ল্যাক্টোব্যাসিলাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার দুধে এক ধরনের অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডের নাম ঠিক বানানের পরিবর্তে দুধ দইয়ে পরিণত হয়। পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট ব্যবহার করা হয়। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে এটা আমরা দেখব। ময়দা বা আটা এর সাথে জল আর ইস্ট নামক এককোষী ছত্রাক মেশানো হয়। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণ ফুলে ফেঁপে ওঠে
সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়। স্ট্রেপ্টোমাইসিস কি? স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়ার প্রজাতি। এই প্রজাতি থেকে প্রায় 50টা আরও বেশি ব্যাকটেরিয়া নামক ছত্রাকনাশক, পরে এই নাশক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন ইত্যাদি স্ট্রেপ্টোমাইসিন থেকে পাওয়া যায় অ্যান্টিবায়োটিক ওষুধ। স্ট্রেপ্টোমাইসিন কি? এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। দেখো কতগুলো প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।